আমার তো লেগে গিয়েছে, মানে কোনো গাড়ি অ্যাভেলেবেল নাই। মাত্র বাজে 7টা কি 7:30। এই টাইমেও নাকি গাড়ি অ্যাভেলেবেল থাকে না। জানি না এখন হোটেলে কিভাবে ফিরবো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখবো মানকি ফরেস্ট। মোটামুটি 1 লক্ষ রুপাইয়া দিয়ে আমি এই টিকিটটি কিনে নিলাম। প্রথমে আমি ভেবেছিলাম এই জায়গাটি ফ্রি অফ কস্ট হবে, বাট এটা ফ্রি ছিল না। এন্ট্রির জন্য মোটামুটি বাংলা টাকায় 7 থেকে 800 টাকা আমার দিতে হয়েছে। অনেকে হয়তোবা এটা ভাবতে পারেন যে বানর তো আমাদের পুরান ঢাকায় দেখা যায়, তো বালিতে আইসা বানর দেখার কি আছে? ভাই, জায়গাটার নামই মানকি ফরেস্ট। সত্যি কথা বলতে আমি এখানে কেন আসছি আমি নিজেও জানি না। যেহেতু আইসাই পড়ছি, দেখি ইন্টারেস্টিং কিছু দেখতে পারি কিনা। আপনারা যদি এই মানকি ফরেস্ট দেখতে চান তাহলে আসতে হবে বালির উবুদ শহরে। এইটা একদম বালির মাঝামাঝিতে অবস্থিত। আর অবশ্যই সকাল 9টা থেকে 3টার মধ্যে আসার চেষ্টা করবে, কারণ এই জায়গাটা ক্লোজ হয়ে যায় বিকাল 5টার মধ্যে। সবার উদ্দেশ্যে বলতেছি, এই পোস্টারটা একটু ভালো করে দেখে নিন। এই কাজগুলো ভুলেও বানরের সাথে করবেন না, এতে বানর আপনার ক্ষতি করতে পারে। এখানে আসার পর আমি কিছু ভাস্কর্য দেখতে পারতেছিলাম, যেটা খুবই ভালো লাগতেছিল। আর দেখেই বুঝে যেতেছে তারা এটাকে খুব সুন্দরভাবে মেনটেন করেছে। এই ভাস্কর্যর মাঝেই ছিল এত বড় একটা মন্দির। আমি একটা ছবি নিতে পারছি, কারণ সামনের দিকটাতে অনেক ভিড় ছিল। আমার জানা মতে এইখানে আরো 2টা মন্দির থাকার কথা। এই মন্দিরগুলোতে একমাত্র এখানকার লোকালরাই ঢুকতে পারে, আর শুধুমাত্র প্রেয়ার করার জন্য। অনেকটা পথ হাঁটার পর আমি একটু বসছিলাম রেস্ট করার জন্য, বাট এই জায়গায় আসার পর যা দেখলাম, এই বানরটা পাথর দিয়ে কি যেন একটা বাটাবাটি করতেছিল, আর ওকে দেখলে মনে হইতেছে কেউ ওকে দায়িত্ব দিছে এই বাটার জন্য। বাহ, কি সুন্দর একটা ফ্যামিলি। মনে হইতেছে পার্কে এসে তারা টাইম স্পেন্ড করতেছে। আর ওরে দেখলে মনে হইতেছে ওর মাথায় কোনো টেনশনই নাই। আর থাকবেই বা কেন? ঘুম থেকে উঠলে খাবার দাবার কোনো কিছুর তো কমতি নাই। বাই দ্য ওয়ে, এটার মধ্যে একটা লেক ছিল, ছোটখাটো একটা লেক, যেটার মধ্যে প্রচন্ড পরিমাণ মাছও ছিল। আর এই মাছ ধরার জন্য দেখেন একটা বানর কি করে। বেচারা একটা মাছও ধরতে পারলো না এত চেষ্টা করেও। হায় হায়, দিনে দুপুরে দেখি এখন বানর ডাকাতি শুরু করে দিয়েছে। বানর বলতেছে যা আছে বের কর তাড়াতাড়ি। আর বেচারার ফেসের অবস্থাটা দেখুন একবার। এই বানরটার মনে হয় বেশি ক্ষুধা লাগছিল, তাই মানুষের ক্যাপ খাওয়া শুরু করে দিছে। এইখানে ছোট্ট একটা ঘটনা ঘটছে। এই যে সাদা শার্ট পরা মেয়েটা, ওর ব্যাগ বানরে নিয়ে গেছে, আর ও ভিডিও করতেছে। এইদিকে বানরে ওর জিনিসের 12টা বাজায় দিতেছে। পরে শেষমেশ ওর বয়ফ্রেন্ড লাঠি নিয়ে আইসা ওর জিনিসগুলো সেভ করছে বানরের থেকে। আমি একটা জিনিস নোটিস করলাম, মেয়েটার কোনো মায়াই লাগতেছিল না জিনিসের জন্য। আসলে মায়া লাগবেই বা কেন? ও তো আর নিজের টাকা দিয়ে কিনে নেয় জিনিসগুলো। বয়ফ্রেন্ড বেচারা সবকিছু তাড়াতাড়ি সেভ করলো, না হলে তো আবার নতুন করে সবকিছু কিনে দেয়া লাগতো। এখানকার মানুষরা বানরদের খুবই সম্মান করে, কারণ তারা এটা বিশ্বাস করে এই সকল বানররা তাদের মন্দিরের রক্ষক বা গার্ড বলতে পারেন। চারদিকটা সবুজে ঘেরা, পুরোপুরি একটা বনের মতো। জায়গাটা আসলেই অসাধারণ। সবকিছু দেখতে দেখতে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো আমার। এই যে এইটা আমাদের বাংলাদেশি সান্ডা। আমাদের দেশে তো সবাই এখন এটাকে সান্ডা বলেই ডাকে। আপনারা যদি হঠাৎ এটা দেখেন না, ভয় পেয়ে যাবেন। জিনিসটা এত নিখুঁত করে করা, জিনিসটা পাথর দিয়ে তৈরি, দেখতে একদম রিয়েলিস্টিক। এই তো এইদিকে আরেকটা মন্দির পাওয়া গেল। আমি আর সামনের দিকে গেলাম না, কারণ সামনে গেলে তারা তো আর মন্দিরে ঢুকতে দিবে না, আর বাহির থেকে তেমন কিছু দেখা যায় না। মানকি ফরেস্ট আমার কাছে মোটামুটি ভালো লাগছে, অতটা ভালো লাগে নাই, তবে ভিউ গুলো অনেক সুন্দর লাগছে। বানর তো আমরা সচরাচর দেখেই থাকি, তো এই জায়গায় আনকমন কিছু দেখি নাই। জাস্ট ভিউটা আমার কাছে বেশি ভালো লাগছে, এই জন্য টাইম স্পেন্ড করছি অনেকক্ষণ। তো মানকি ফরেস্ট থেকে আমি বের হয়ে গেছি, এখন দেখি অন্য কোনো নতুন জায়গায় যাওয়া যায় কিনা। ওকে,
বাই, দেখা হচ্ছে নতুন কোনো জায়গা। হাতে এখনো অনেকক্ষণ টাইম আছে, তাই ঝটপট একটা বাইক নিয়ে রওনা হয়ে গেলাম থেগালালান রাইস টেরেসের দিকে। এইটাও আপনি উবুদ শহরের মধ্যেই পাবেন। আসলে এই জায়গাটি মানকি ফরেস্ট থেকে খুবই কাছাকাছি ছিল, তাই আমি চিন্তা করলাম আগে এই জায়গাটি ঘুরবো, তারপরে হোটেলে ব্যাক করব। আমি একটা জিনিস খেয়াল করলাম, বালির মানুষরা প্রত্যেক জনের বাসার সামনে এরকম ছোট ছোট কুকুর পালে। হয়তো এটা তাদের সেফটির জন্য, কিন্তু প্রত্যেকটা কুকুরই কেমন যেন এরকম ছোট ছোট আর অনেক কিউট। এই তো এসে পড়েছি। আসলে এই ভিউ সম্পর্কে আমার বলার কিছুই নেই, আমি শুধু দেখাবো আর কিছুই না। অসাধারণ ভিউ। টিকিট নিতে হয়েছে মোটামুটি 2 লক্ষ রুপিয়া নিছে, বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকার মতো আর কি। 1500 না, সরি 1800 টাকার মতো আর কি। এইখানকার এন্ট্রিটাও আমার ফ্রি ছিল না। ভিতরে ঢোকার জন্য তারা 1 লক্ষ রুপাইয়া নিছে, আর আমি একটা রাইড নিছি, ওটার জন্য 1 লক্ষ রুপাই আমার পে করতে হয়েছে। এই জায়গায় আসার পর, মানে জায়গাটা দেখার পর আমি একদম মুগ্ধ ভাই। রাইস ফিল্ড বা ধান ক্ষেত যাই বলেন না কেন, আসলে এই জিনিসগুলো যে এত সুন্দরভাবে ফোটানো যায়, এইখানটাতে না আসলে ভাই কখনো জানতেই পারতাম না। আমি গেছিলাম ওইটা, কিন্তু আমার দিছে এইটা, তো এটা তো মায়ারা বেশি করে। টাকা দিছি, সমস্যা নেই, বাট আমি নিইনি। আর সিরিয়ালও অনেক বড়, তো এত বড় সিরিয়াল দিয়ে বসে থাকা সম্ভব না। এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছিল। আসলে আমি রাইড নিতে চাইছিলাম এই যে এইটা, কিন্তু তারা আমাকে দিয়েছে দোলনার রাইডটা। কিন্তু দোলনার রাইডের সিরিয়াল অনেক বড় ছিল, আর বেশিরভাগই ছিল ফিমেল, তাই ওখান থেকে আমি চলে আসছি। আসলে দোলনার রাইডটা বেশিরভাগ ফিমেলরাই নেয় আর কাপলরা নেয়। আমি বেচারা সিঙ্গেল মানুষ, তাই আমি রেস্টুরেন্টে চলে আসছি, দেখি কিছু খাওয়া যায় কিনা। আমার খুব ক্ষুধা পাইছে। কখন দিন চলে গেল টেরই পেলাম না। দুপুরে যে আমি কিছুই খাইনি আমার একদম খেয়ালই নেই। আসলে খেয়াল থাকবেই বা কি করে, এত সুন্দর সুন্দর জায়গা দেখলে কি আর ক্ষুধা লাগে? যাক, ছোটখাটো একটা প্যাকেজ ফাস্টফুড অর্ডার দিলাম। এখন এটা রিভিউ দিতে পারবো না ভাই, কারণ মাথা নষ্ট, ক্ষুধা লাগছে ভাই, আগে খায়া নেই। আসলে ছোটবেলায় এই ভিউগুলো আমি কোথায় দেখতাম জানেন? হয় ক্যালেন্ডারের পাতায় বা মোবাইলের ওয়ালপেপারে। আসলে তখন কল্পনা করতাম, ইস আমি যদি ওইখানে যেতে পারতাম। আর এখন আমি এইরকম একটা জায়গায় আছি। এই সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আসলে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। দেখি আরো কিছুক্ষণ সময় কাটানো যায় কিনা। অনেকক্ষণ সময় কাটানোর পর এখন বের হয়ে গেলাম। এখন আমার হোটেলে ফিরে যাওয়া উচিত। এই প্লেসটা আমার হোটেল থেকে কিন্তু অনেক দূরে অবস্থিত। আমি হোটেল নিয়েছিলাম কুটাতে, আর উবুদ শহর এখান থেকে অনেকটা দূরে ছিল। আমি যদি সহজ ভাবে বুঝাই, মোটামুটি বাইকে বা স্কুটিতে যদি আমি ট্রাভেল করি, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা। আমার তো লেগে গিয়েছে, মানে কোনো গাড়ি অ্যাভেলেবেল নাই। মানে গাড়ি আছে, বাইক অ্যাভেলেবেল নাই, আর গাড়ির প্রাইস ওভার ঠিক আছে। এখন আমি মোটামুটি অনেক সুন্দর দাঁড়ায় আছি, কোনো গাড়ির খবর নেই। জানি না কিভাবে যাবো, দেখি আর কিছু কোনো অপেক্ষা করি। যদি না হয় তাহলে গাড়ি নিয়ে নেব, যদি বাইক না পাই তাহলে গাড়ি নিয়ে নেব। কপাল খারাপ, মানে একটু বেশি টাইম স্পেন্ড করে ফেলছি, এই জন্য প্রবলেমটা হইতাছে। আমি পিক আপ লোকেশন দাঁড়ায় আছি, বাট কেউই আমার রাইড অ্যাকসেপ্ট করতেছে না। শেষমেশ আমার গাড়ি নিতে হইলো। লসের উপর লস, চাইছিলাম বাইকে যাবো, কিন্তু বাইকে যাওয়া হলো না, গাড়ি চুজ করতে হয়েছে। তো গাড়ি মোটামুটি 3.5 লাখ টাকা, মানে রুপাইয়া 3.5 লাখ, আর নর্মালি ছিল
2 লাখ রুপিয়া। এখন অনেকে বলতে পারেন যে আমি ঘুরতে এসে এত হিসাব করতেছি কেন, আসলে যেখানে আমি অল্প খরচেই চলতে পারবো সেখানে কেন আমি বেশি এক্সট্রা টাকা খরচ করব? আসলে নিজের কষ্টর কামানো টাকা তো, তাই একটু মায়া লাগে আর কি। যাক, এখানে আর কিছু করার ছিল না, পরিস্থিতির শিকার আর কি। যাই হোক, ভালোই ভালোই হোটেল পর্যন্ত পৌঁছেছি, এটা অনেক বড় কিছু। মানে প্রায় যুদ্ধ করে আসা লাগলো, তবে ভাল লাগছে। মানে ভিউ টিউ, মানে আনন্দ ফুর্তি সবকিছু 100 ছিল। তো টাকা গেলে গেছে, সমস্যা নাই, কিন্তু ভালো তো লাগছে, এটি যে অনেক বড় কিছু। ওকে, আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই।